আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। দীর্ঘ অপেক্ষা। আমাদের এই জার্নিটা কতটা কঠিন ছিল সেটা হয়তো নতুন যারা এই পরিবারে যুক্ত হয়েছে তারা জানে না, বাট যারা পুরনো তারা জানে। কারণ 100কে এখনকার দিনে এমন কোনো বড় বিষয় না, মানে লোকে তো তাই বলে, কিন্তু আমাদের এই 100কে কমপ্লিট করতে যে কতটা স্ট্রাগল করতে হয়েছে বা কতটা খাটনি করতে হয়েছে, তোমাদের কতটা এফোর্ট আছে, তোমরা কতটা এই পরিবারের সাথে কানেক্টেড ছিলে, সেটা যারা পুরনো দিনের আর কি তারা ভালো করে জানে। আমাদের চ্যানেলটা বা আমাদের এই পরিবারটা অন্যান্য পরিবারের সাথে তুলনা করলে চলবে না। তার কারণ আমাদের সাথে হয়তো ইউটিউবের কোনো একটা শত্রুতা আছে, কারণ আমাদের এই চ্যানেলের গ্রোথ অন্যান্য চ্যানেলের থেকে অনেক কম। ইভেন এরকম অনেক চ্যানেল আছে যাদের হয়তো কাজ আমাদের থেকেও কিছুটা হলেও কম, হয়তো মানে আমি সেই সেন্সে কম বলছি না, কিন্তু কোয়ালিটির দিক দিয়ে বলতে পারো। তো সেখানে তারা হয়তো খুব তাড়াতাড়ি 100কে কমপ্লিট করে গেছে, 100কে অ্যাচিভ করে গেছে, কিন্তু আমাদের খুব কষ্ট করে এই জায়গায় আসতে হয়েছে। তবে হ্যাঁ, আমাদের যা বেস, আমাদের যা সদস্য তা কিন্তু লয়াল একদম। মানে এমন না যে একদিন খারাপ এপিসোড আসলো বলে সবাই চলে গেল, পরের দিন ঘটনা শুনছে না, এমন না। আমাদের এই মানে পরিবারের যে সদস্যরা তারা একদম পুরোপুরি এঙ্গেজ এই পরিবারের সাথে। যাই হোক, হয়তো বেশি কথা বলে ফেললাম, কিন্তু যা বলেছি মন থেকে বলেছি। তোমরা এভাবেই সাপোর্ট করতে থাকো। তো আজকের এই একটা স্পেশাল এপিসোডে তোমরা চাইছিলে একটা 1 ঘন্টার এপিসোড, মোটামুটি 1 ঘন্টা প্লাস হতে হবে। আমি সেই কথায় মাথায় রেখে একটা স্পেশাল এপিসোড আজকে আনলাম। এপিসোডটা মোটামুটি 1 ঘন্টার ওপরই হয়েছে। যাই হোক, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা তো কমেন্ট করবে, আমি জানি, কিন্তু এখনও যারা লাইক কমেন্ট শেয়ার করোনি তারা তাড়াতাড়ি করে দাও আর চুপটি করে বসে পড়ো। হ্যাঁ, আজকের এই এপিসোডে কটি ঘটনা আছে আমি তোমাদেরকে সেটা বলছি না, তোমরা শুনলেই বুঝতে পারবে, আর কোনো স্পয়লার দিচ্ছি না। যাই হোক, এবার আমরা শুরু করে দিচ্ছি আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, আমি মামুন বলছি নবদ্বীপ থেকে। আজ প্রায় 9-10 মাস হয়ে গেল তোমার সাথে কোনো ঘটনা শেয়ার করা হয় না। আর বেশ কদিন ধরে তোমার চ্যানেলে কোনো ঘটনা আসছে না কেন? তোমার শরীর কেমন আছে? না গো, ঘটনা তো আসছে আর আমার শরীরও ভালো আছে, হয়তো তোমার কাছে নোটিফিকেশান যাচ্ছে না। তুমি দেখো তোমার নোটিফিকেশান অল করা আছে কি না। অনেক দিন ঘটনা না শুনলে না, এখন ইউটিউবার নোটিফিকেশান পাঠায় না সেরকম। তাই যাদের যাদের নোটিফিকেশান আসছে না তারা অবশ্যই একবার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও, তাহলেই দেখবে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ঘটনায় ফিরি। মামুন বলছে, যে ঘটনাটা তোমাদেরকে বলতে চলেছি জানি না এটা কতটা সিরিয়াসলি ভাবে নেবে, কিন্তু আমি মহাদেবের দিব্যি করে বলছি, সেই রাতটা ছিল আমার কাছে একটা অভিশপ্ত রাত। অভিশপ্ত বলার কারণটা জানলে তোমরাও বুঝতে পারবে যে আমি কেন বলছি। ধরো তুমি শীতের রাতে একা একা ঘরে শুয়ে রয়েছ, সেই ঘরে তুমি ছাড়া আর কেউ নেই, অথচ তোমার গা থেকে অটোমেটিক্যালি লেপটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। সেটা তুমি দেখছো, অথচ কিছু বলতে পারছো না, কাউকে ডাকতে পারছো না। সেই সিচুয়েশনটা তোমার কীরকম ফিল হবে বলো তো? হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছিল আমার সাথে সেই রাতে। তাহলে আমি একদম প্রথম থেকে শুরু করছি সে ভয়ঙ্কর রাতের এক অভিজ্ঞতা। আমার ঠিক মনে নেই, কিন্তু সম্ভবত মাসটা ছিল কার্তিক কে অঘ্রাণ। ঘটনাটা ঘটেছিল কার্তিক লড়াই বলে যে উৎসবটা হয় তার ঠিক 7 দিনের মাথায়। দাদা, আমি এখানে কিছু অসুবিধার জন্য কিছু জায়গার নাম বলবো না, খালি আমার নাম আর ঠিকানাটাই বললাম, নাহলে পরে আবার আমার সমস্যা হবে। তো আমার হাজবেন্ডের মামার বাড়ি থেকে আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছিল তাদের বাড়িতে যাওয়ার জন্য, কারণ তাদের গ্রামে কার্তিক লড়াইয়ের এক বিশাল উৎসব হয়। সেখানে সবার বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে, প্রায় বাড়িতেই পাঠাকোপ করে মানসিকের জন্য। আর আমার শ্বশুরবাড়ির তারা নিজেদের কাজের মধ্যে ব্যস্ত ছিল, তাই তারা বলল যে আমরা কেউ যেতে পারবো না। কিন্তু অপর দিক থেকে প্রচণ্ড জোরাজুরি করার জন্য আমার হাজবেন্ড আমাকে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
যেহেতু আমি ঘুরতে ভালোবাসি, তাই আমি আমার হাজবেন্ডের সিদ্ধান্তে এক পায়ে রাজি হয়ে যাই। পরের দিন সকালেই রওনা দিলাম কার্তিক লড়াইয়ের উদ্দেশ্যে। মামাবাড়ি পৌঁছতে পৌঁছতে আমার ওই সকাল 11টা কি বেলা 12টার মতন বেজেছিল। যেহেতু আমি বাড়ির বৌমা আর আমি একাই গেছি, তাই জন্য আমার আদর যত্নের কোনো ত্রুটি রাখেনি তারা। দেখতে দেখতে সেই দিন কেটে সন্ধে নেমে এলো। আর সন্ধেবেলায় আমার মামার ছেলে অর্থাৎ আমার দেওর বায়না করলো আমাকে নিয়ে মেলা দেখতে যাবে। কারণ যেহেতু আমার মামার বাড়িটা গ্রামের এরিয়াতে ছিল, তো সেখানে একটা মণ্ডপে পুজো হচ্ছিল, আর মেলাটা তাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা দূরে হচ্ছিল। আর সন্দেহ হওয়ার কারণে মামা একটু আপত্তি জানায়। এতে ওদের বাপ ছেলের মধ্যে প্রচণ্ড ঝামেলা লেগে যায়। সেখানে আমার দেওর এক প্রকার তুমুল অশান্তি করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। সত্যি বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল, কারণ একটু ঘুরতে যাওয়া নিয়ে এত ঝামেলা যে একটা ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তাই জন্য আমি বললাম যে ঠিক আছে, আমি যাব। তারপর আমার দেওর অর্থাৎ ভাই, আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম মেলা দেখার উদ্দেশ্যে। ওদের বাপ ছেলের কথোপকথন হতে হতে প্রায় রাত 8টা বেজে গেছে। আর গ্রাম সাইডে রাত 8টা মানে তো বুঝতেই পারছো, তাও আবার শীতকাল। যেহেতু রাত হয়ে গেছে, তাই জন্য আমি আর দেরি করি না, কোনো রকমে শাড়িটা পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। পাড়ার ঠাকুর মণ্ডপে অনেকক্ষণ দাঁড়িয়ে আবার মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। তোমাকে একবার রাস্তার ডেসক্রিপশনটা দিয়ে নিই। একটা সরু রাস্তা, জোর পাশাপাশি 3 থেকে 4টে সাইকেল যেতে পারবে এতটাই সরু। রাস্তাটা প্রচুর লম্বা, প্রায় শেষ হতে হতে আধ ঘন্টা তো সময় লেগেই যাবে। রাস্তার শেষেই মেলাটা। এতটা লম্বা রাস্তা, অথচ একটা বলতেই লাইটের পুরো রাস্তাটাতে ধরে নাও 12 থেকে 10 ফুট দূরে দূরে একটা করে পুলিশ দাঁড় করানো রয়েছে। পুরো অন্ধকার রাস্তা, দুই ধারে ক্ষেত, একদম গ্রাম্য এরিয়ায়। আর রাস্তাটা ঢালাই রাস্তা ছিল। তো রাস্তা দিয়ে যখন মাঝামাঝি চলে গেছে, তখন ভাই আমাকে বলছে যে বৌদি, আমার ফোনের টর্চটা একটু ধরো তো, আমি টয়লেট থেকে আসি। কিন্তু তুমি এখান থেকে কোথাও যাবে না, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো। আমি ওকে বললাম, তাহলে তুমি বরং টর্চটা নিয়ে যাও, অন্ধকারে কিছু তো দেখতে পারবা, কোথায় পড়ে যাবা। ও বলল যে না, এই রাস্তায় আমি ছোট থেকে বড় হয়েছি, কোথায় কি আছে না আছে আমি জানি সব, চোখ বন্ধ করেও সারা রাস্তা পাক মারতে পারবো। আমি বললাম তাহলে ভালো কথা, যাও তবে। তো আমি সেখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছি। সত্যি বলতে আমার তখন কিচ্ছু ফিল হয়নি। এরপর এসে সে বলল যে চলো, কিন্তু কিছুটা যাওয়ার পর আমার কেমন যেন একটা গাটা ভার ভার হতে থাকলো। আমি ওকে বললাম যে আমার না কেমন একটা ফিল হচ্ছে। ও আমাকে মজা করে বলল, কেমন ফিল হচ্ছে তোমার? ভয় লাগছে আমার সাথে আছো বলে? আরে চিন্তা নেই, আমি তো তোমার দেওর হই, আর তাছাড়া রাস্তায় কত পুলিশ দেখছো না পাগলা, আমি কিছু করব না। মানে একটু মজার ছলেই বললো আর কি, কথাটা বুঝতে পারলাম। তারপর কিছুটা যেতেই আমার দিকে ফোনের টর্চটা ঘুরিয়ে আমাকে এক ধমক দিয়ে বলল, এই তুমি চুলটা খুলে রেখেছো কেন? আমার বুকটা যেন ছ্যাঁত করে উঠল ওর আচমকা কথাটা শুনে। আমি বললাম, কেন গো, কি হয়েছে? ও বলল, তুমি আগে চুলটা গোটাও, আমি তোমাকে সব পরে বলবো। তাড়াতাড়ি গোটাও তো, তাড়াতাড়ি। আমি ওর কথা শুনে 1 সেকেন্ডও দেরি না করে চুলটা গুটিয়ে নিলাম। আমি ওকে বললাম, কেন, কোনো সমস্যা আছে নাকি? ও বলল, ভয় পেও না, আমাদের এই জায়গাটাতে একটু সমস্যা রয়েছে। আমি তখন একটু রেগে গিয়ে ওকে বললাম, তাহলে আমাকে এখানে একা দাঁড় করিয়ে রেখেছো কেন? তুমি টয়লেট করতে গেলে অন্য জায়গাতে তো দাঁড় করাতে পারতে, তোমার কি একটু দেরিও সহ্য হলো না? তখন ও বলল, আরে ভয় পেও না তো, কিচ্ছু হবে না, চলো। কথোপকথন করতে করতে রাস্তাটা পার হয়ে গেলাম। অবশেষে মেলায় পৌঁছে আমরা একটুখানি ঘুরে একটু ফাস্টফুড টাইপের কিছু খেয়ে দিয়ে আবার রিটার্ন ব্যাক করলাম। তো এবার আসার সময় আমি ওকে বললাম, আমি হেরে যাব না, আমাকে তুমি টোটো গাড়ি করে নিয়ে চলো। কারণ গ্রাম থেকে মেলায় আসার সময় একটা গাড়িও আমি পাইনি, কিন্তু মেলা থেকে গ্রামে ফেরত যাওয়ার সময় তো অনেক টোটো দাঁড়িয়েছিল। তো আমার সেই কথা মতো আমরা টোটো করে বাড়ি ফিরলাম। তারপর আমি সেখানে 2 দিন মতন ছিলাম। সত্যি বলতে সেই 2 দিন আমার কোনো প্রবলেম হয়নি, এবং ওখান থেকে আমি ফিরে আমার বাবার বাড়ি গিয়েছিলাম। সেখানে আমি আরও 2 দিন রেস্ট করেছিলাম, এবং ওখান থেকেই আমি সেদিন ফাইনালি
আবার বাড়ি ফিরছি। সেদিন মা আমাকে বাটিতে করে একটু মাংসের তরকারি দিয়ে দিয়েছিল। যেহেতু বাবার বাড়ি থেকে আসতে আমার রাত হয়ে গিয়েছিল, তাই মা জানতো আমি বাড়ি এসে রাতে কিছু রান্না না করে কিছু না খেয়ে শুয়ে পড়ব। তাই জন্য মা আমাকে জোর করে একটু তরকারি দিয়ে দিয়েছিল। বলেছিল, তুই রাতে ভাত খেলে খাবি, আর না হলে মুড়ি তরকারি খেয়ে শুয়ে পড়িস। আমি সেটা নিয়ে বাড়িতে এলাম। সেদিন খেয়ে দিয়ে রাতে শুয়েছি। কোনো প্রবলেম হয়নি, ভালোভাবে ছিলাম। প্রবলেমটা হলো তার ঠিক পরের দিন, অর্থাৎ কার্তিক লড়াইয়ের 7 দিনের মাথায়। যেহেতু আগেই বললাম আমার হাজব্যান্ড বাইরে কাজে গিয়েছিল, তাই জন্য আমাকে ঘরে একাই থাকতে হতো। আমার শ্বশুর শাশুড়ি বাইরে ঘুমোতো। তো আমি রাতে খাওয়া দাওয়া করে লাইটটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। আর একটা কথা বলি, আমি রাতে ঘর অন্ধকার করে শুতাম না। আমি ঘরে লাইটটা ধরিয়েই শুতাম, কারণ আমি একা থাকতাম আর আমার ভয় লাগতো। তারপরে রাত 9টা-10টার সময় আমার হাজব্যান্ডের সঙ্গে ফোনে গল্প করেই আমি প্রায় 11টার সময় শুয়ে পড়েছি। 11টার সময় একটু ফোনটা ঘাঁটছিলাম। কখন চোখটা লেগে এসেছে জানি না। আর আমার একটা অভ্যেস ছিল, আমি বাটি বোর্ড আমার সঙ্গে করে নিয়ে ঘুমাতাম, কারণ আমি আমার ফোনটা চার্জ করতাম রাতে। আর দাদা, তুমি অবশ্যই জানো বাটি বোর্ডের সুইচ অন থাকলে একটা লাল আলো জ্বলে। এটা বললাম তারও একটা কারণ আছে। যাই হোক, ঘুমোতে রাত ঠিক 3টে কি 2:45-এর সময় আমার হঠাৎ ঘুমটা ভেঙে যায় একটা কাঁপুনিতে বা ঝাঁকুনিতে বলতে পারো। মানে আমার ঘুমটা সেই সময় হালকা হয়ে এসেছে, আর আমি ফিল করছি আমার খাটটা নড়ছে। তো প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ভূমিকম্প হচ্ছে, কারণ তার 2 দিন আগে নাকি দুপুরে ভূমিকম্প হয়েছিল, সেটা নিউজে দেখেছিলাম। আমি সেটাই ভাবলাম, খুব স্বাভাবিক, হয়তো ভূমিকম্প হচ্ছে। আরেকটা জিনিস তুমি খেয়াল করবে দাদা, ওই রাতে হুট করে ঘুমটা ভেঙে গেলে না, ঘুমটা চট করে আসতে চায় না। তো নর্মালি আমি ফোনের টাইমটা দেখলাম, তখন প্রায় ওই 2:50 কি 3টে এরকমই হবে। আমি ভাবলাম যে এখন ফোনটা ঘাঁটলে নেটটা শেষ করে ফেলবো, থাক, দরকার নেই। আমি একটু চেষ্টা করি ঘুমানোর, তাহলেই ঠিক ঘুম চলে আসবে। তারপর আমি চোখটা বন্ধ করেছি, হালকা তন্দ্রাচ্ছন্ন তখন আমি। আবার আমার খাটটা সেমভাবে কাঁপছে, কিন্তু আমার ফিল হচ্ছে আমার পায়ের কাছ থেকে যেন কিছু একটা হামাগুড়ি দিয়ে পাশের দিকে চলে যাচ্ছে। এবার আমি পুরো স্পষ্ট বুঝতে পারলাম যে সেই জিনিসটা হামা দিয়ে উঠে আমার মাথার কাছে এসে বসলো। তখন আমার মাথায় খালি একটা জিনিসই আসছে, যে আমি কি ঘরের গেটটা লাগাইনি, কেউ কি আমার ঘরে ঢুকে পড়লো। কিন্তু সেটা কি করে সম্ভব? আমার তো লোহার গেট, সেটা খুললে অবশ্যই আওয়াজ হবে। আর তার থেকেও বড় কথা, বাইরে আমার শ্বশুর শাশুড়ি রয়েছে, তাদেরকে পার করে কেউ আমার ঘরে ঢুকতে পারবে না, আমি এইটুকু শিওর। তারপর ভাবছি জানলা দিয়ে কি কেউ ঢুকে পড়লো, কিন্তু সেটা আবার কি করে সম্ভব? আমার জানলাতেও তো লোহা লাগানো আছে, মানে পুরো ঝালাই করা। ওখান দিয়ে তো একটা বিড়ালও ঢুকতে পারবে না ঠিক মতো, তাহলে একটা মানুষ কিভাবে ঢুকবে? হঠাৎ করে মনের ভেতরটা কেমন যেন ভয় লাগছে। তাহলে কি কেউ শীত কেটে খাটের তলা দিয়ে ঢুকলো? দাদা, যেহেতু আমার মাটির ঘর, তাই শীত কেটে ঢোকাটা খুব ইজি ব্যাপার, কিন্তু সেটা বা কি করে হবে? আমাদের দেওয়ালের ভিত তো ইট দিয়ে অনেকটা গাঁথুনি করা রয়েছে। কেউ অবশ্যই এই রাত 11টা থেকে 3টে পর্যন্ত এইটুকু টাইমের মধ্যে একটা শীত কাটতে পারবে না ঘরে। আর শীত কাটতে গেলেও তো একটা আওয়াজ হবে, আর আমি ওইভাবে ঘুমিয়ে পড়িনি যে শুনতে পাবো না। আমিও যদি শুনতে নাই পাই, তাহলেও তো আমার শ্বশুর শাশুড়ি শুনতে পারবে। এইসব চিন্তাভাবনা করতে করতে আমার চোখটা গেল আমার ঘরের জানলার দিকে। দেখছি ঘরের ভেতর থেকে সিটকিনি আটকানো, ঘরের গেট তো কেউ খোলেনি। এইসব ভাবতে ভাবতে আমার মাথার কাছে যে জিনিসটা বসে আছে, সেই জিনিসটা একটু ঝুঁকে আমার কানের কাছে একদম স্মুথলিভাবে দুটো নিঃশ্বাস ফেললো। মানে আমি কিভাবে তোমাকে বলবো বোঝাতে পারছি না। তার দুটো নিঃশ্বাস ফেলতেই মিনিমাম 7-8 সেকেন্ড সময় লেগেছে। তাহলে কতটা হালকাভাবে সে নিঃশ্বাসটা ফেলেছিল ভাবো। দাদা, বিশ্বাস করো, অন গড, আমি কিন্তু তখনও ঘুমাইনি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার ঘরের সাদা রঙের একটা লাইট জ্বলছে, একটা বাল্ব প্লাস আমার চোখের সামনের বোর্ডটা অন করা রয়েছে, সেটা লাল লাইটটা পুরো জ্বলছে, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি। আমি তো পুরো ভয়ে ফ্রিজ হয়ে গিয়েছি, একদম ঠান্ডা। আমি হাত নাড়াতে পারছি না, আমি নিঃশ্বাস নিতে পারছি না।
মনে হচ্ছে চোখের পাতাটা যদি আমি একবার ফেলি, হয়তো জিনিসটা পেছন থেকে আমার চোখের সামনে চলে আসবে, আর আমি জানি না সেই সময় আমি কি করব। সেই রাতে আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। তুমি কি বুঝতে পারছো আমার সিচুয়েশনটা সেই সময়? কিন্তু একদিকে মনে ভয়, আর একদিকে আমার একটা মনের জেদ বলতে পারো। আমি ভাবছি আমি উঠে বসবো, আমার সঙ্গে জিনিসটা হচ্ছে, আমি দেখব। যদি আমার পাশে কিছু থেকে আমি সেটাও দেখব, যদি আমার পাশে কিছু নাও থাকে আমি সেটাও দেখব। আমি উঠবই, উঠে আমি দেখতে চাই জিনিসটা কি। আগে পিছে না ভেবে আমি ঝাড়া দিয়ে উঠে বসে পড়লাম, মাথাটা পেছন থেকে ঘোরালাম। দেখলাম সেখানে দুবার নিঃশ্বাসের আওয়াজ হলো, কিন্তু সেখানে কিছু নেই। আমি জাস্ট একটা জলের বোতল রেখে দিয়েছিলাম, সেই বোতলটাই রয়েছে। আমার ঘরের গেট আটকানো। আমি সাহস করে খাট থেকে নামলাম, ফোনে লাইটটা জ্বেলে খাটের তলাটা দেখলাম খাটের তলা পুরো পরিষ্কার, কেউ কোনো রকম ভেতরে ঢোকার রাস্তা বানায়নি সেখানে। কোনো রকমে একটু সাহস জুগিয়ে আমি আবারও খাটে উঠে পড়লাম। আমার জলের বোতলটা থেকে আমি 2-3 ঢোক জল খেলাম, আর ফোনটা হাতে নিলাম যে আমি হনুমান চালিশাটা আবার চালাবো। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখি রাত 3:30টার সময় আমার ফোনে নেট নেই, যেখানে রাত 2টোর সময় আমার ফোনে নেট দিয়ে দেয়। সত্যি বলতে নিজেকে প্রচণ্ড অসহায় মনে হচ্ছিল। একবার ভাবলাম আমার শ্বশুর শাশুড়িকে ডাকবো, কিন্তু আবার দেখলাম জিনিসটা তো আমার মনের ভুল হতে পারে। তারা সারাদিন খাটাখাটনি করে, গ্রামের মানুষ বুঝতেই পারছো, মাঠে ঘাটে থাকে, রাত দুপুরে ঘুমোচ্ছে, আবার ডাকবো, জ্বালাতন করব? থাক, বরঞ্চ শুয়ে পড়ি, যদি কিছু হয় তো দেখা যাবে। এই ভেবে যখন আমি শুয়ে পড়েছি, প্রায় 5 থেকে 10 মিনিট হলো কোনো প্রবলেম হয়নি। আমার তো আর ঘুমই আসছে না। এবার আমি একটু উপর হয়ে শুলাম, অর্থাৎ পিঠটা ছাদের দিকে, মুখটা একটু ঘুরিয়ে বোর্ডটার দিকে রেখেছি। অর্থাৎ আমার খাটের থেকে যেদিকে নামবে সেদিকে আমি মাথাটা ঘুরিয়ে, আর আমার পিঠটা ওপর দিকে। লেপটা ভালোভাবে ঢাকা নিয়ে শুয়েছি, আর ভাবছি যে জিনিসটা আমার সাথে ঘটলো, এটা কি সত্যিই ঘটেছে নাকি আমার মনের ভুল। এইসব ভাবতে ভাবতে আবারও যখন একটু নিস্তব্ধ হলাম, তখন আবার স্টার্ট। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি পুরো স্পষ্ট বুঝতে পারছি আমার পায়ের কাছে লেপটা একদম আলতো করে কেউ ধরে হালকাভাবে টানছে, আর আমি সেই টানটা স্পষ্ট অনুভব করছি। যেহেতু শীতকাল, লেপটা আমার গা থেকে যতটা নেমেছে ততটা পজিশন আমার ঠান্ডা লাগছে, এবং আমার চোখ খোলা, সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার গা থেকে লেপটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। আমি লেপটা গলা পর্যন্ত ঢাকা নিয়েছিলাম, সেই লেপটা এখন কাঁধ পর্যন্ত নেমে পড়েছে। যখন লেপটা মোটামুটি নেমে আমার কোমর পর্যন্ত চলে আসলো, আমি খপ করে ধরে নিয়েছি। আমি ভালোভাবে ঢাকা নিয়ে আবার শুলাম। আবার ঠিক 5 মিনিট পর সেম টান আমি অনুভব করছি। আমি আবারও স্পষ্ট শুনতে পাচ্ছি আমার লেপটা এবার গলা থেকে নামতে নামতে আমার কাঁধ বেয়ে আমার পিঠের কাছে এসে থামল। সত্যি বলতে দাদা, আমার আর ক্ষমতা হয়নি লেপটা আমি ধরে টেনে নামাবো, বাবার গায়ে তুলব। আমি ভাবছি এবার আমি লেপটা টেনে তুলতে গেলে যদি আমার হাতটা কিছুতে ধরে নেয়, তাহলে তো আমি পুরো শেষ। জিনিসটা আমি আর সহ্য করতে পারিনি। এবার আমি কেঁদে ফেলেছি ভয়ে। আমি একটা কথাও বলতে পারছি না, আমার শ্বশুর শাশুড়িকে আমি ডাকতে পারছি না। এরপরে যে ঘটনাটা হলো এটা ছিল আরও ভয়ঙ্কর। যেহেতু আমি আগেই বললাম যে আমি কিভাবে শুয়েছিলাম, সেক্ষেত্রে আমার পিঠের কাছে লেপটা গিয়ে থেমে গেছে, অর্থাৎ আমার কোমর থেকে একটু ওপরে। এবার আমি যেটা অনুভব করছি সেটা হলো, যেহেতু আমি উপর হয়ে শুয়েছিলাম, সেক্ষেত্রে আমার পা দুটো একটু ফাঁক হয়েছিল। আমার দুটো পায়ের ঠিক গোড়ালির কাছে, অর্থাৎ ডান পায়ে আর বাম পায়ে গোড়ালি দুটো কেউ হাত দিয়ে চেপে ধরেছে। সেই স্পর্শটা হালকা ছিল, এটুকু আমি জানি, কিন্তু ঠান্ডা না গরম ছিল সেটা আমি বুঝতে পারিনি, কারণ লেপের ওপর দিয়ে সে আমার পা ধরেছিল। এবার আমার বুকের মাঝখানে নিঃশ্বাসটা আটকে থেমে গেছে। আমার চোখগুলো ভয়ে বড় বড় হয়ে গেছে। আমি লিটারেলি বুঝতে পারছি এবার কিছু একটা হতে চলেছে। ঠিক তখনই আমি বুঝতে পারলাম আমার পায়ের গোড়ালিটা যে দুটো হাত চেপে ধরে রেখেছিল, সেই হাত দুটো এবার আমার ঠিক পেছনের দিকটাতে একটা একটা করে আসছে, এবং সে হামা দিয়ে আমার দিকে উঠছে। প্রথমে সে ডান হাতটা রাখলো
আমার ডান হাঁটুর ওপরের পজিশনে। তারপর সে বাম হাতটা রাখলো আমার বাম হাঁটুর ওপরের পজিশনে। এবার আমি স্পষ্ট তার ভারটা বা ওজনটা অনুভব করছি। হাঁটুর থেকে আবারও সেই ডান হাতটা এগিয়ে আমার মাজায় রাখলো। অর্থাৎ প্রথমে ডান হাত দিয়ে ডান দিকের কোমরটা ধরলো, তারপর বাঁ হাত দিয়ে বাঁ দিকের কোমরটা ধরলো। এবার সে আমার পিঠের ওপর দিয়ে কানের কাছে এসে আবার সেই নিঃশ্বাস ফেলছে। তোমাকে কি বলবো আমি বোঝাতে পারবো না দাদা। কি যে মুহূর্ত গেছে আমার, সেইটা যার সাথে হয় সেই বোঝে। আমি ভাবছি আজকে রাতটাই বোধহয় আমার শেষ রাত। আমি এখন চিল্লিয়েও কোনো কিছু করতে পারবো না। তার থেকেও বড় কথা, আমি চেল্লাতেও পর্যন্ত পারছিলাম না। এবার ঘটলো একটা অদ্ভুত বিষয়। আমি বুঝতে পারছি আমার হাতের তলা দিয়ে সে তার হাত দুটো আমার বুকের কাছে নিয়ে আসছে। কিন্তু অদ্ভুত বিষয় কি জানো দাদা, আমি চোখটা নিচু করে কারোর হাত দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তার ছোঁয়া অনুভব করছি। স্পষ্ট আমার চামড়ার ডেবে যাচ্ছে, সেটাও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আরও আশ্চর্য ব্যাপার কি জানো, যে জিনিসটা আমি ভয় পাচ্ছিলাম এতক্ষণ ধরে, এরকম ঘটনাটা হওয়ার পর সেই জিনিসটার থেকে যেন আমি আনন্দ উপভোগ করছি। আমি ভাবছি থাকুক না, সে তো আমার কোনো ক্ষতি করছে না। প্রায় তখন রাত 4:30 কি 4:45 বাজতে গেছে। এতক্ষণ ধরে জিনিসটা আমার কাছে রয়েছে। তার যদি মতলব খারাপ থাকতো সে তো আমাকে মেরেই ফেলতো, কিন্তু সে তো মেরে ফেলছে না। যা করছে করুক। আমার মাথায় হুট করে কিছুক্ষণের জন্যই ভাবনাটা চলে এসেছিল। এরপর আমি আবার থতমত খেয়ে ভাবছি, আমি এসব কী চিন্তাভাবনা করছি। একটা জিনিস আমার কাছে রয়েছে এত ঘন্টা ধরে, যার কোনো শরীর নেই, অথচ সে আমার সঙ্গে কিছু একটা খারাপ করার মতলব নিয়ে রয়েছে, আর আমি সেই জিনিসটা আশকারা দিচ্ছি। আমি যদি আজকে জিনিসটা আশকারা করি, তাহলে এই জিনিসটা পরপর আমার সাথে হতেই থাকবে, কেউ আটকাতে পারবে না। এরপর তো আমার স্বামীরও ক্ষতি হয়ে যেতে পারে। সে না হয় আজকে বাইরে রয়েছে, সে তো 1 মাস পরে হলেও আসবে, আমার কাছে থাকবে। তখন যদি তার কোনো ক্ষতি হয়, এই ভেবে আমি আবারও কান্না করতে লাগলাম। আমি শুধু ভগবানকে ডাকছি, আমাকে বাঁচিয়ে নাও, আমি আর পারছি না, ঠাকুর ঠাকুর বাঁচাও। সারাটা রাত কেটে ভোর হতে চলল। মনে মনে ভাবছি আমি আর একা থাকবো না কোনো দিন, আমার বাবার বাড়ি চলে যাব। কেন হচ্ছে আমার সাথে এমনটা? এটা ভাবতে ভাবতে হঠাৎ করে বাইরে থেকে কিছু ঝাঁটানোর শব্দ হলো। ঝাঁটানোর শব্দটা হতেই জিনিসটা আমার কাছ থেকে চট করে সরে গেল। আমি বুঝতে পারছিলাম আমার শাশুড়ি উঠে বাইরের সিঁড়িটাতে জল দিল, অর্থাৎ মা উঠেছে। তখন বাজে সকাল 5:30 কি 5:50, অর্থাৎ 6টার কাছাকাছি। শীতকালে মা ওই সময় ওঠে, আর গরমকালে 4:30 সময়। ভগবানের অশেষ কৃপা যে মা ওই সময় উঠে পড়েছিল, নাহলে কি হতো আমি জানি না। যখন জিনিসটা আমাকে ছেড়ে দিল, আমার গাটা পুরোপুরি হালকা হয়ে গেল। জানি না কেন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি চাইছি আমি উঠে বাইরে চলে যাব, আমি আর ঘুমোবো না, কিন্তু আমার চোখ লেগে আসছে। আমি ভাবলাম যা হওয়ার হয়ে গেছে, সকাল হয়ে গেছে, আর তো কিছু হবে না, আমি বরং একটু ঘুমিয়ে নিই। এটা ভাবার পর আবার যখন আমার একটু চোখটা লেগে আসছে, আমি আবার বুঝতে পারছি আমার শরীরটা ঝিনঝিন করছে, অর্থাৎ আমার সঙ্গে আবারও কিছু একটা হবে। এইটা আমি বোঝার সাথে সাথেই আর 1 সেকেন্ডও দেরি না করে আমি ঝাড়া দিয়ে উঠে আমি আর কিছু দেখি না। আমার বালিশের পাশে রেখেছিলাম নাইটিটা, ওটা গায়ে দিয়ে আমি গেটটা খুলে বাইরে চলে যাই। এক দৌড়ে আমি বাথরুমের ভেতরে ঢুকে বসে কান্না করতে থাকি। আমার রীতিমতো ঘেন্না লাগছিল নিজেকে, এটা ভেবে যে সারা রাত আমাকে কি স্পর্শ করছিল, যার কোনো অস্তিত্ব নেই। সে কে ছিল আমি চিনি না, জানি না, অথচ সে এতক্ষণ আমার সাথে ছিল। আমি বাথরুম থেকে বেরিয়ে আগে 3 বালতি জল গায়ে ঢেলে নিই। প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমি ঘামছি দর করে। আর ওই ভোরবেলায় যেখানে সবাই চাদর ঢাকা দিয়ে আগুন পোহাচ্ছে, সেই 7 সকালে আমি 2-3 বালতি জল ঢেলে নিচ্ছি হরহর করে। কিন্তু অবাক করার বিষয় কি জানো, আমার শাশুড়ি আমাকে একবারও মুখ ফুটে জিজ্ঞেস করলো না, বৌমা কিছু হয়েছে নাকি। সে আমাকে নিয়ে ঘুরেও দেখলো না, কারণ তার সাথে আমার সামান্য একটু মুখ কালাকালি হয়েছিল। যেহেতু সকালবেলায় স্নান করে নিয়েছি, সেক্ষেত্রে আমাকে ঘরে ঢুকে ড্রেসটা চেঞ্জ করতে হবে। কিন্তু আমি ঘরের সামনে গিয়ে একদম চুপচাপ দাঁড়িয়ে আছি। আমার আর ঘরের ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। তাও সাহস করে এক দৌড়ে উঠোন থেকে ঘরে ঢুকে পড়লাম। কোনো রকমে গেটটা আটকে আমি ওই ভেজা নাইটি পরে খাটের উপরে উঠে পড়লাম।
টেপ ঢাকা দিয়ে আমি নাইটিটা ছেড়ে মশারির তলা দিয়ে ছুঁড়ে নিচে ফেলে দিলাম। আমার আর সাহস হচ্ছে না আমি যে জানলাটা খুলব, কিন্তু সকাল হয়ে গেছে তখন। আমি কোনো রকমে মশারির উপর দিয়ে হাতটা একটু এগিয়ে জানলাটা খুললাম। জানলাটা খুলে দেখলাম পাশের বাড়ির সবাই কাজ করছে, কথা বলছে। জানলাটা খুলতেই ভোরের আলোটা ঘরে ঢুকে পড়ল। তখন বাজে সকাল 7টা। ঘরে সূর্যের আলো ঢুকেছে। ঘরে আলো, কিন্তু আমার মনের ভেতরে যেন অন্ধকার তখনও কাটেনি। আমি শুধু লেপটা মুড়ি দিয়ে চুপ করে বসে রইলাম মিনিমাম আধ ঘন্টা, কারণ আমি ফোন দেখিনি। যখন আমি ঘুম থেকে উঠলাম তখন এই 7টা মতন বাজে। আমি নাই করে 10-15 মিনিট বাইরে কাটালাম। বাথরুম করলাম, স্নানে গেলাম। তো ওই করতে করতে অনেকক্ষণ সময় বাইরে কাটলো। এবার ঘরে গিয়ে লেপ মুড়ি নিয়ে বসে রইলাম। আবার শুনতে পেলাম আমার শাশুড়ি ঘরে তালা দিয়ে গরুর ঘাস আনতে যাচ্ছে। আমি ভাবছি এবার আমি যদি বাইরে না বেরোই আমি আর বাইরে বেরোতেই পারবো না। এই জন্য আমি লেপটা কোনো রকমে সরিয়ে আবারও একটা শুকনো নাইটি পরে বাইরে বেরিয়ে গেলাম। আমি উঠোনে বসে রইলাম প্রায় 9:30 পর্যন্ত। সারাটা সময় আমার হাজবেন্ড ফোন করলো, বলল, ঘুম থেকে উঠেছো? আমি ওকে বললাম আমি কোনো কথা বলতে পারছি না। ও আমাকে বলছে তোমার কি হয়েছে? আমি ওকে কিচ্ছু বললাম না। আমি কান্না করছি, ও সেটা বুঝতে পারছে। তাই জন্য বারবার জিজ্ঞেস করছে, মামুন কিছু হয়েছে বলো, মা কিছু ঝামেলা করেছে আবার, তুমি কেন কাঁদছো বলো। আমি ওকে বলতে চাইলাম কিন্তু বললাম না, কারণ আমি জানি ও বিশ্বাস করবে না। তাও একবার বলেই ফেললাম, জানো কালকে আমার খাটটা নড়ছিল। ও আমাকে বলল, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছো নাকি? ভূমিকম্প হয়েছে কালকে বোধহয়। ঠিক আছে রাখো, আমি এখন কাজে লাগবো। আমি বুঝতে পারলাম আমার কোনো কথাই সেখানে বলা যাবে না। আমি উঠোনের মাঝখানে বসে এই চাদর ঢাকা নিয়ে কান্না করছি। কেউ নেই আমার এই কথাটা শোনার। আমি কাউকে বলতেও পারিনি যে আমার সাথে কি ঘটেছে। সকালবেলায় আমার এক বন্ধুকে আমি ফোন করলাম। ওকে আমি পুরো ঘটনাটা বললাম। ও বিশ্বাস করলো, কারণ ওর গার্লফ্রেন্ডকে 2 দিন পর পর অ্যাটাক করে, অর্থাৎ পজেস করে। ও আমাকে বলছে, তুই কি বলছিস ভাই, আমার তো গায়ে কাঁটা দিয়ে উঠছে, তুই কি তোর বরকে বলেছিস এসব? আমি ওকে বললাম যে না রে, কারণ ও বিশ্বাস করেনি। আমি বলতে গিয়েছিলাম কিন্তু শোনেনি। আমাকেও বলল, তুই আর ওই বাড়িতে থাকিস না, তুই আজকেই তোর মায়ের কাছে চলে আসিস, আর ওই একটা রাতও তুই ওই বাড়িতে থাকিস না। ওর কথাই আমি সম্মতি জানালাম, বললাম যে হ্যাঁ আজকেই চলে যাব ওই বাড়িতে। তারপর আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করলো, তুই কি ভাই কোথাও গিয়েছিলি এর মধ্যে? আমি ওকে বললাম যে না তো ভাই, আমি তো কোথাও যাইনি, আমি তো খালি ছাদে যাই আর আমাদের পাড়ার দোকানে যাই, আর তো কোথাও যাই না। ও বলছে, ভালো করে মনে করে বল, কোথাও কি গিয়েছিলি? তখন ওকে আমি বললাম যে হ্যাঁ আমি অমুক জায়গায় গিয়েছিলাম কার্তিক লড়াই দেখতে। তারপর আমি মায়ের বাড়ি থেকে এরকম রাত করে এসেছি, রাত 9টার ট্রেনে এরকম মাংস নিয়ে এসেছি, সবই বললাম। সব শুনে আমার বন্ধু বলল, তুই আমার কথা শোন, তুই তোর মায়ের কাছে চলে যা আজকেই। এই বাড়িতে এসে সব ঘটনা খুলে বল, কারণ এই সব জিনিস চাপা রাখতে নেই। আমি ওর কথা শুনে আমার মায়ের কাছে গেলাম। ওই বাড়ি গিয়ে আমি সব কথা বললাম। আমার মা আমাকে একটা মসজিদে নিয়ে গেল। মসজিদে গিয়ে আমি যখন কাকাকে সব বললাম তখন কাকা আমাকে বলল, তুমি জিনিসটা কবে থেকে ফেস করছো? আমি বললাম, জিনিসটা আমি ফেস করেছি এই প্রথম, কিন্তু আমি গত 3-4 মাস ধরে একটা স্বপ্ন দেখছিলাম। তখন কাকা জিজ্ঞেস করলো, কি স্বপ্ন আমাকে বলো। আমি ওনাকে বললাম, আমি গত 3 থেকে 4 মাস ধরে টানা স্বপ্ন দেখছি। প্রত্যেকটা দিন একটা নতুন লোক আমার কাছে আসতে চায়, খুব জোর জবরদস্তি করে আমাকে। আমি তাদেরকে কিছু করতে দিই না, কিন্তু সে খুবই জোর করে আমাকে। এটা শুনে মা বলল যে আসলে এটা হয়তো স্বাভাবিক, জামাই তো বাইরে থাকে তাই তুই সব দেখিস। আমি বললাম, না এটা স্বাভাবিক না মা। তারপর কাকা বলল, ও তাহলে কি এটা তোমার দুপুরেও হয়? আমি বললাম যে হ্যাঁ, আমি তো এসব বেশি রাতেই দেখি, কিন্তু শুধু একদিন দুপুরে দেখেছিলাম। আমার শ্বশুর শাশুড়ি ভাত খাচ্ছিল বারান্দায় বসে, আর আমি খেয়ে দিয়ে ঘরে গিয়ে শুয়েছিলাম। আমার ঘর থেকে বারান্দা পর্যন্ত দেখা যায়। মা বাবা খাচ্ছে আর দুজনে গল্প করছে।
আমি ভাবলাম একটু ঘুমোই, বিকেলে উঠে সঞ্জয়কে কল করব। এই ভেবে একটু যেই ঘুমের ঘোরটা এলো, ঠিক তখনই দেখি আমার ঘরের দরজাটার দিক থেকে একটা ছেলে ঢুকলো। আমার দিকে তাকিয়ে খাটের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। আমি ঘাটটা তুলে দেখলাম মা বাবা তখনও খাচ্ছে বারান্দায় বসে। আমি ওকে ভালো করে দেখলাম। একটা ছেলে, বেশ লম্বা চওড়া, দেখতেও সুন্দর, একদম নর্মালভাবেই দাঁড়িয়ে আছে। মুখে কোনো ক্রিপি স্মাইল নেই। আমাকে ভয় দেখানোরও কোনো উদ্দেশ্য নেই। আমি ভালোই বুঝতে পারছি যে বাইরে ওরা দুজন এনাকে দেখতে পাচ্ছে না। আমি সত্যি বলতে ভয় পাইনি, কারণ ওই 2-3 মাস স্বপ্ন দেখতে দেখতে এসবে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম বলতে পারো। আমি একটু বিরক্ত হয়ে ওকে বললাম যে আবার কেন জ্বালাতে এলা, আমাকে বলো তো। সবাই তো স্বপ্নে প্রত্যেক দিন জ্বালিয়ে মারছে, এবার তুমি কি ঘরে এসে জ্বালাবে আমাকে? যাও না এখান থেকে, আমার আর ভালো লাগছে না এসব। আমি একটু শান্তি চাই, প্লিজ যাও, আমাকে আর জ্বালিও না, আমার ভালো লাগছে না। সে কিচ্ছু করলো না। আমার এই কথাতেই সে চলে গেল। আমি উঠে বসলাম, এদিক ওদিক তাকিয়ে দেখলাম কিন্তু কেউ নেই, পুরো ঘর ফাঁকা। মন ভালো করার জন্য সঞ্জয়কে কল করতে গেলাম, কিন্তু ভাবলাম যে থাক, হয়তো কাজ করছে, পরে কথা বলবো, একটু ঘুমোই। আশ্চর্য ব্যাপার হলো, সেদিন বিকেলেই আমি অনেক নিশ্চিন্তে ঘুমিয়েছি। কোনো খারাপ স্বপ্ন বা কোনো বিরক্ত না। একেবারে আমি 2:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঘুমিয়েছিলাম শান্তিতে। এটা শোনার পর কাকা আমাকে ছাড়িয়ে দিল, একটা তাবিজ দিল, 1 বোতল জল পড়া করে দিল, আরও 3 দিন ঝাড়িয়ে নিয়ে যেতে বলল। তারপর আমি একদম ঠিক ছিলাম। যতদিন সঞ্জয় না এসেছে, মা আমাকে এই বাড়িতে আসতে দেয়নি। তার কয়েকদিন পরে সঞ্জয় বাড়ি এলো, আমাকে বাবার বাড়ি থেকে নিয়ে এলো। আর একটা কথা বলি দাদা, আমি কোনোদিনও তাবিজ কবজ কাছে রাখি না। আমার বর ওই তাবিজটা দেখে আমাকে জিজ্ঞাসা করলো যে মামুন, কি হয়েছে গো তোমার? তোমার কাছে তাবিজ কে দিয়েছে এটা? আমি ওকে সম্পূর্ণ ঘটনাটা বললাম। তারপর যা হওয়ার তাই হলো। সে তো বিশ্বাস করলই না, হেসেই উড়িয়ে দিল। আমি বললাম, দেখো, হেসো না, ঠিক আছে, যার যা হয় সেই জানে। ও বলল, ঠিক আছে, পড়ে থাকো, দেখি এবার কি হয়, আমি তো আছি তোমার সঙ্গে। এরপর 2 সপ্তাহ কেটে গেল। আমি দেখলাম আর কিচ্ছু হলো না। আমি ভাবলাম সব ঠিক হয়ে গেছে, তাই আমার গা থেকে তাবিজটা খুলে রেখে দিলাম। কিন্তু আশ্চর্য, সেদিন রাতে আমি আবারও একই স্বপ্ন দেখলাম। আর এবার আমি যাকে দেখেছি আমি তাকে স্পষ্ট দেখলাম না। তার মুখটা কালো, অন্ধকার, মুখটা বোঝা যাচ্ছে না, কিন্তু গলাটা আমার খুবই পরিচিত একজনের। সে বলছে, অনেক দিন পর পেলাম তোকে, আজকে আর ছাড়বো না। আমি খুব জোর করছি যে তার কাছ থেকে পালাবো, কিন্তু সেদিন সে অন্যদের থেকে খুবই শক্তিশালী ছিল। আমি খুব কান্না করছিলাম। এদিকে আমার বর পাশ থেকে দেখছে আমি কান্না করছি আর মুখে গোঙাচ্ছি, আর এই পৌষ মাসে দরদরিয়ে ঘামছি। এ দেখে আমার বর আমাকে ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে তুলে জড়িয়ে ধরে বলছে, কি হয়েছে তোমার? বলো আমাকে, কি হয়েছে? ভয় পেয়েছো? কষ্ট হচ্ছে? জল খাবে? এসব বলতে বলতে ওর নজর পড়ল আমার মাজার দিকে। ও আমাকে বলছে যে মামুন, তোমার তাবিজটা কোথায়? আমি ওকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললাম যে ওই যে শোকেসের ওপরে। সে তাড়াতাড়ি নিয়ে এসে আমার গায়ে পরিয়ে দিল আর বলল, আরে এটা খুলেছো কেন? এটা খুলবে না, ঠিক আছে? এই বলে আমাকে জল খাইয়ে শুইয়ে দিল। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি কখন যে ঘুমিয়ে পড়লাম সত্যি বলতে তারপর আমার আর কিছুই মনে নেই। তারপরে আমি সেই তাবিজটা 3 মাস রেখেছিলাম। এখন আমি ভালো আছি দাদা। আর ওই রাতের ঘটনাটা আমি সেদিনই তোমাকে ভয়েস করে বলেছিলাম, দাদা মনে করে দেখো, হয়তো তুমি সময় পাওনি শোনার। আর তাছাড়াও আমি সেদিন তোমাকে ভয়ে ঠিকমতো বলতে পারিনি। আমি 2টো ভয়েসে পাঠিয়েছিলাম, তার মধ্যে আমি হাফ কথা বলেছি আর হাফ কেঁদেছি। আসলে সেদিন আমি ভয়েসটা ভৌতিক কথা ফ্যামিলিতে বলার জন্য পাঠাইনি, আমি রেহাই পেতে চাইছিলাম। তোমাকে ভয়েস করার পরে আমার ওই বন্ধুকে কল করেছিলাম ভয়ে। সবাইকে পাগলের মতন বলে বেরিয়েছিলাম যে এটা আমার সাথে কি হলো। বুঝতেই তো পারছো দাদা, এমন একটা ঘটনা, তার মধ্যে শোনার মতন বা সান্ত্বনা দেওয়ার মতন লোক ছিল না, তাই একে ওকে বলছিলাম। আর জানো, এই ঘটনাটা আমি তোমাকে পাঠাবো করে 8 মাস হয়ে গেল, কোনো না কোনো প্রবলেম হচ্ছিল। আজকে ভাবলাম যে না, এটা আমার নিজের সাথে ঘটা সত্য ঘটনা, এটা অমিতদার সাথে শেয়ার করতেই হবে, যাই হয়ে যাক। আর দাদা, অনেক অনেক ভালোবাসা থাকলো তোমাদের সবার জন্য। তুমি অনেক ভালো থাকো, আমরা সবসময় তোমার পাশে আছি। বেশি কিছু তো করতে পারি না, কিন্তু ওই ঘটনা কালেক্ট করি মাঝে মাঝে,
আর তোমার সুন্দর কণ্ঠে ঘটনা শুনি একটা লাইক, কমেন্ট আর শেয়ার, এছাড়া তো আর কিছু করতে পারি না দাদা তোমার জন্য। যাই হোক, ধন্যবাদ দাদা ঘটনাটা এতক্ষণ পড়ার জন্য। আর ঘটনাটা যদি তোমার পরিবারে শেয়ার করো তাহলে খুব ভালো লাগবে। সিলেক্ট হলে একবার বলো দাদা। বাই, গুড নাইট, ভালো থেকো। প্রচণ্ড ভয়ঙ্কর এমন ঘটনা ঘটনাটা পড়তে গিয়ে আমার কাঁটা দিচ্ছিল গায়ে। তুমি যে অডিওটা আমাকে বলছিলে না পাঠিয়েছো, সেই অডিওটা আমি কিন্তু খুঁজে পাইনি। সচরাচর আমি যেদিন পাঠানো হয় সেদিন তো শুনতে পারি না, বাট আমি ফাঁকা টাইমে বা উইকেন্ডে শুনি। তোমার তো বোধহয় নাম্বারটাও চেঞ্জ হয়েছে। যাই হোক, আমি তোমাকে একদিন মেসেজও করেছিলাম হয়তো। আজকের বিশেষ পর্বে তোমার এই ঘটনাটা সিলেক্ট করে নিলাম। আশা করছি তোমার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। এবার আমরা চলে যাব দ্বিতীয় ঘটনাতে। তবে দ্বিতীয় ঘটনাতে যাওয়ার আগে বলবো, তোমরা যেভাবে আমাদেরকে 1 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছে দিয়েছো, ঠিক সেভাবেই আমাদের আরও অনেক পথ চলতে হবে। তাই তোমরাও যদি এমন ঘটনা জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করে দাও। আমাদের সাথে ঘটনা শেয়ার করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও আর ঘটনা পাঠিয়ে দাও। চলো এবার আমরা শুরু করে দিই আজকের দ্বিতীয় ঘটনাতে। দাদা, আমার নাম অরিন্দম পাল। বাড়ি পশ্চিমবঙ্গে হলেও 2025 সালের শুরুতে কাজের জন্য আমি চলে যাই ঝাড়খণ্ডের একটা ছোট্ট শিল্পাঞ্চলে। সেখানে একটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্টে অপারেটর হিসেবে চাকরি পাই। ফ্যাক্টরিটা বাইরে থেকে খুব আধুনিক দেখালেও প্রথম দিন থেকেই জায়গাটা আমার অদ্ভুত লেগেছিল। বিশাল লোহার গেট, উঁচু পাঁচিল, সারি সারি ট্যাঙ্ক, সারাক্ষণ চলতে থাকা মেশিনের বিকট শব্দ, আর চারপাশে এমন একটা নীরবতা ছিল যেন শব্দগুলো শুধু মেশিনের মানুষের নয়। ফ্যাক্টরিতে মোট 12 জন কর্মচারী ছিল। তাদের মধ্যে আমার সবচেয়ে ভালো বন্ধুত্ব হয় বিকাশ নামে এক ছেলের সঙ্গে। ও প্রায় 3 বছর ধরে সেখানে কাজ করছিল। প্রথম দিনেও বলেছিল রাত 12টার পরে যদি একা কোথাও যেতে হয় পেছনের স্টোরেজ লাইনের দিকে যাস না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। ভাবছিলাম নতুন লোককে ভয় দেখানোর জন্য এসব বলছে, কিন্তু ওর মুখে কোনো হাসি ছিল না। দ্বিতীয় সপ্তাহ থেকেই আমার নাইট শিফট পড়ে। রাত 1টা নাগাদ মেশিনের বোতল আটকে গেলে আমি সেটা ঠিক করতে যাই। তখনই প্রথম শুনলাম কেউ খুব আস্তে আমার নাম ধরে ডাকছে, অরিন্দম, অরিন্দম। আমি ভেবেছিলাম বিকাশ ডাকছে। চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আবার কাজে মন দিলাম। কয়েক সেকেন্ড পরে আবার সে একই ডাক, এবার একটু লম্বা টান দিয়ে। পুরো ফ্যাক্টরিতে শুধু আমি আর বিকাশ ছিলাম। দৌড়ে কন্ট্রোল রুমে গিয়ে দেখি বিকাশ ঘরে বসে চা খাচ্ছে। আমি জিজ্ঞেস করতেই ও অবাক হয়ে বলল, আমি তো কোথাও যাইনি। কথাটা শুনে না বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। পরের কয়েকদিন কিছুই ঘটল না। আমি নিজেই নিজেকে বোঝালাম হয়তো মেশিনের শব্দে ভুল শুনেছিলাম, কিন্তু এক রাতে কথাটা শুনে বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। পরের কয়েকদিন কিছুই ঘটল না। আমি নিজেই নিজেকে বোঝালাম হয়তো মেশিনের শব্দে ভুল শুনেছিলাম, কিন্তু এক রাতে বোতল ভরার লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় চকচকে স্টিলের মেশিনে নিজের প্রতিফলন দেখতে পেলাম। প্রথমে সব স্বাভাবিক ছিল, তারপর হঠাৎ মনে হলো আমার পেছনে আরও একজন দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে ঘুরে তাকালাম, কেউ নেই। আবার মেশিনের দিকে তাকাতেই সেই ছায়াটা আগের চেয়ে আরও স্পষ্ট, লম্বা, অস্বাভাবিক রোগা, মাথাটা যেন মানুষের থেকেও অনেক উঁচু। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার হাত। সে ধীরে ধীরে একটা হাত তুলে যেন আমাকে কোথাও চলে যেতে ইশারা করছিল। আমি পেছনে সরে আসতেই হঠাৎ মেশিনের বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল। আলো নিভে আবার জ্বলে উঠতেই প্রতিফলনটা অদৃশ্য। সেই রাতেই বাড়ি ফিরে প্রথমবার দুঃস্বপ্ন দেখলাম আমি ফ্যাক্টরির ভেতরে আটকে আছি। চারিদিক থেকে বোতল গড়িয়ে আসছে। প্রতিটি বোতলের ভেতরে মানুষের চোখ ভাসছে। ঘুম চোখে দেখি শরীর ঘামে ভিজে গেছে। কয়েকদিন পর আরেকটা ঘটনা ঘটে। রাত 2:30 আমাকে কেমিক্যাল স্টোর থেকে কিছু জিনিস আনতে হতো। স্টোররুমের পাশে একটা পুরনো অফিস ছিল। সেটা সবসময় তালাবদ্ধই থাকতো। সবাই বলতো বহু বছর ধরে ওটা খোলা হয় না। আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম।
হঠাৎ ওপরের জানলায় একটা মুখ দেখতে পেলাম। একদম স্থির হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখের পলক ফেলতেই মুখটা সরে গেল। ভাবলাম হয়তো ভুল দেখেছি, কিন্তু কয়েক সেকেন্ড পরে জানলার কাছে দুটো হাত ভেসে উঠল, যেন ভেতর থেকে কেউ কাছে চাপ দিচ্ছে। আমি ভয়ে নিচে নেমে এলাম। বিকাশকে বলতেই ওর মুখ সাদা হয়ে গেল। ও আস্তে আস্তে বলল, তুইও দেখেছিস? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? ও বলল, আমি কাউকে বলিনি। প্রায় 1 মাস ধরে ওই জানলায় একজনকে দেখি আমি। মনে হয় সারাক্ষণ তাকিয়ে থাকে। তারপর থেকে আমরা কখনো একা কাজ করতাম না, কিন্তু ভয়ের শেষ তখনও আসেনি। এক রাতে মেশিন পরিষ্কার করার সময় আমার কানে ফিসফিস করে কেউ বলল, চলে যা, চলে যা। এত কাছ থেকে বলল যে মনে হলো ঠিক আমার কানের পাশে দাঁড়িয়ে আছে। আমি ঘুরতেই কেউ নেই। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এমন একটা ধাক্কা খেলাম যে সোজা মেঝেতে ছিটকে পড়লাম। মাথায় প্রচণ্ড আঘাত লাগলো। আশ্চর্যের বিষয়, সিসিটিভি দেখে ম্যানেজার বললেন আমি নাকি নিজেই হোঁচট খেয়ে পড়েছিলাম, কিন্তু আমি পরিষ্কার অনুভব করেছিলাম কেউ আমাকে ধাক্কা দিয়েছে। এরপর থেকে আমার শরীর খারাপ হতে শুরু করলো। রাতে জ্বর আসতো, খেতে ইচ্ছে করতো না, আর সবসময় মনে হতো কেউ আমাকে অনুসরণ করছে। বিকাশ বলল কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি চলে যেতে। আমরা দুজন মোটরসাইকেলে রওনা দিলাম। রাত তখন 10:30। রাস্তার দুই পাশে শুধু জঙ্গল আর মাঝে মধ্যে কয়েকটা গ্রাম। একটা পুরনো বটগাছের কাছে পৌঁছতেই হঠাৎ বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। বিকাশ অনেক চেষ্টা করেও স্টার্ট করতে পারছিল না। ঠিক তখনই দূরে কোথাও একজন মহিলার কান্নার শব্দ শুনতে পেলাম। প্রথমে খুব আস্তে, তারপর ধীরে ধীরে কাছে আসতে লাগলো। মনে হচ্ছিল অন্ধকারের ভেতর থেকে কেউ কাঁদতে কাঁদতে এগিয়ে আসছে। আমি মোবাইলের টর্চ চালাতেই শব্দটা হঠাৎ থেমে গেল। চারপাশে কেউ নেই। আমরা আবার বাইক স্টার্ট করার চেষ্টা করতেই পেছন থেকে একসঙ্গে অনেকগুলো মানুষের চাপা হাসির শব্দ ভেসে এলো। আমরা দুজন একসঙ্গে পেছনে তাকালাম। সেখানে কেউ ছিল না, কিন্তু রাস্তার ধুলোই খালি পায়ের ছাপ একটার পর একটা আমাদের দিকে এগিয়ে আসছিল। তারপর এমনভাবে চারিদিকে নিস্তব্ধতা নেমে এলো যে নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছিলাম। বিকাশ কাবা গলায় বলল, পেছনে তাকাস না, বাইকটা ঠেল। আমরা বাইক ঠেলতে শুরু করলাম। মাত্র 10-15 পা এগিয়েছি, হঠাৎ বাইকটা নিজে থেকে স্টার্ট হয়ে গেল। আমরা আর এক মুহূর্ত দাঁড়াইনি। প্রায় 20 মিনিট পর একটা ধাবায় গিয়ে থামলাম। সেখানে গিয়ে দেখি বিকাশের মুখ একেবারে ফ্যাকাশে। ও শুধুই বলল, তুই দেখিসনি গাছটার নিচে একজন দাঁড়িয়েছিল? আমি বললাম, কোথায়? বিকাশ উত্তর দিল, ওর মুখ ছিল না, শুধু দুটো চোখ। আমি আর কিচ্ছু বলিনি, কারণ আমি ওর পেছনে কয়েক সেকেন্ডের জন্য একটা লম্বা কালো অবয়ব দেখেছিলাম, কিন্তু ওকে বলতে চাইনি। বাড়ি ফিরে আমার জ্বর 103 ডিগ্রি ছুঁয়ে যায়। রাত হলেই মনে হতো কেউ জানলার বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। কখনো দরজায় 3 বার টোকা পড়তো। দরজা খুললে কাউকে পাওয়া যেত না। একদিন ভোরের দিকে ঘুম ভেঙে দেখি আমার বিছানার পাশে কাদা মাখা দুটো পায়ের ছাপ। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরিবারের সবাই ভয় পেয়ে যায়। গ্রামের এক বৃদ্ধ আমাদের একজন ফকিরের কাছে নিয়ে যেতে বলেন। ফকির আমাকে দেখেই কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর আমার ডান হাতটা ধরে চোখ বন্ধ করলেন। কয়েক সেকেন্ড পরই তিনি হাত ছেড়ে দিয়ে বললেন, তুই যে জায়গায় কাজ করছিস সেখানে অনেক বছর আগে বড় অন্যায় হয়েছিল। যারা মারা গিয়েছিল তারা শান্তি পায়নি। তাদের মধ্যে একজন তোকে চিনে ফেলেছে। আমি অবাক হয়ে সব ঘটনা খুলে বললাম। তিনি আমাকে তাবিজ দিয়ে বললেন, ওই জায়গায় আর কখনো ফিরে যাস না, কিন্তু তোর যে বন্ধুর সঙ্গে তুই শেষবার ফিরেছিলি ওর জন্য খুব দেরি হয়ে গেছে। কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি সঙ্গে সঙ্গে বিকাশকে ফোন করলাম। ফোনটা বন্ধ। পরের দিনও কোনো খবর নেই। 3 দিন পর ফ্যাক্টরির একজন কর্মচারী ফোন করে জানালো, বিকাশ কাজে যোগ দেওয়ার পর থেকেই অস্বাভাবিক আচরণ করছে। একা একা কথা বলছে, মাঝরাতে ফ্যাক্টরির পেছনে চলে যাচ্ছে, আবার বলছে কেউ তাকে ডাকছে। আমি ছুটে সেখানে পৌঁছালাম। বিকাশকে দেখে আমি আর চিনতেই পারলাম না।
কয়েকদিনের মধ্যে ওর শরীর শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালি, ঠোঁট ফেটে গেছে। আমাকে দেখেই সে বলল, ওরা 4 জন, ওরা বেরোতে চায়, আমাকে যেতে বলেছে। সেই রাতেই আমরা ওকে হাসপাতালে ভর্তি করি। ডাক্তার বললেন শারীরিকভাবে বড় কোনো সমস্যা নেই, কিন্তু মানসিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। হাসপাতালের সিসিটিভিতে পরে দেখা যায় গভীর রাতে বিকাশ নাকি বিছানায় উঠে বসে ফাঁকা করিডোরের দিকে তাকিয়ে কারোর সঙ্গে কথা বলছে, অথচ সেখানে কেউ ছিল না। কয়েকদিন পর ওর পরিবার বিভিন্ন জায়গায় ঝাড়ফুঁক করায়। কিছুক্ষণ ভালো থাকলেও আবার ওই একই অবস্থায় ফিরে আসতো। শেষবার আমি ওকে দেখতে পেলে ও আমার হাত শক্ত করে ধরে বলেছিল, ওরা বলেছে এবার আমাকে থাকতেই হবে, তুই আর কোনোদিন ওই ফ্যাক্টরির দিকে যাস না। এটাই ছিল ওর সঙ্গে আমার শেষ কথা। 2 দিন পরে খবর এলো ভোর রাতে বিকাশ মারা গেছে। মৃত্যুর কারণ হিসেবে হার্ট ফেলিওর লেখা হয়েছিল, কিন্তু ওর মুখে যে আতঙ্ক জমেছিল সেটা আমি কোনোদিনও ভুলতে পারিনি। কয়েক মাস পরে কৌতূহল সামলাতে না পেরে আমি গোপনে সেই এলাকার এক বৃদ্ধের সঙ্গে কথা বলি। তিনি বহু বছর ধরে ওই জায়গায় থাকতেন। তিনি বললেন, এখন যেখানে ফ্যাক্টরি দাঁড়িয়ে আছে সেখানে আগে ছোট একটা কারখানা ছিল। এক রাতে বয়লার বিস্ফোরণে কয়েকজন শ্রমিক আটকা পড়ে যায়। লোকমুখে শোনা যায় দুর্ঘটনার পর মালিক বিষয়টা চাপা দিতে তাড়াহুড়ো করে ধ্বংসস্তূপ সরিয়ে ফেলেন। এরপর থেকেই রাত হলেই মানুষ অদ্ভুত আওয়াজ শুনত। পরে নতুন করে জলের ফ্যাক্টরি তৈরি হলেও অস্বাভাবিক ঘটনা বন্ধ হয়নি। আমি তখন বুঝলাম কেন প্রথম দিন থেকেই মনে হতো কেউ আমাকে দেখছে, কেন সেই জানলার আড়ালে দাঁড়ানো মুখটা কখনো নড়ত না, কেন সেই প্রতিফলনের মানুষটা আমাকে চলে যেতে ইশারা করেছিল। কয়েক মাসের মধ্যেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। কর্মচারীরা একে একে চাকরি ছেড়ে দেয়। নতুন লোক এলেও 2-1 দিনের বেশি টিকত না। আজও সেই রাস্তা দিয়ে গেলে দূর থেকে ভাঙা গেটটা দেখা যায়। আগাছায় ঢেকে যাওয়া ভবনটার ভেতরে এখন আর কোনো মেশিনের শব্দ শোনা যায় না, কিন্তু স্থানীয় লোকজন বলে গভীর রাতে যদি কেউ গেটের সামনে দাঁড়িয়ে নিজের নাম ধরে ডাকে, কয়েক সেকেন্ড পরে ঠিকই তার গলার ভেতরের আর একজন তার নাম ফিরিয়ে ডাকে। এরপরে আমি আর কোনোদিনও সেখানে যাইনি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শুনিও। আজকের এই দ্বিতীয় ঘটনাটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেনমেন্টের জন্যই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। দাদা, আমি রক্তিম। ঘটনাটা আমার বন্ধু অর্ণবকে নিয়ে। অর্ণবের সঙ্গে আমার পরিচয় কলেজে পড়ার সময়। এখন আমি দিল্লির একটা প্রাইভেট স্কুলে স্পোর্টস কোচ হিসেবে কাজ করি, আর অর্ণব একটি ট্রাভেল কোম্পানিতে। বছরের শুরুতে আমরা 5 জন বন্ধু, আমি, অর্ণব, রিমি, সায়ন আর তৃষা, অনেকদিন পর ঠিক করলাম শহরের ব্যস্ততা থেকে কয়েকটা দিন দূরে কোথাও একটা কাটাবো। খুব বেশি পর্যটকের ভিড় না, এমন একটা পাহাড়ি গ্রামের খোঁজ করছিলাম যেখানে লোকজন খুব কম। শেষ পর্যন্ত অর্ণবই একটা জায়গার নাম বলল ওদের অফিসের একজন ওই জায়গায় গিয়ে নাকি দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরেছে। পাহাড়, জঙ্গল, পুরনো কাঠের বাড়ি আর একেবারে নির্জন পরিবেশ। আমরা আর দেরি করিনি। নতুন বছরের দ্বিতীয় দিন রাতে দিল্লি থেকে বাসে উঠে পড়লাম। প্রথম কয়েক ঘন্টা সব কিছু স্বাভাবিকই ছিল। সবাই গল্প করছিলাম, গান শুনছিলাম, মাঝে মধ্যে পাহাড়ি রাস্তার ভিডিও তুলছিলাম। রাত যত বাড়ছিল বাসের ভেতর তত নীরব হয়ে যাচ্ছিল। প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিল। ভোরের একটু আগে বাস একটা ছোট্ট ধাবায় থামল। চারিদিকে কুয়াশা, ঠান্ডা এমন যে নিঃশ্বাস নিলেই ধোঁয়ার মতন বেরোচ্ছে। আমি আর সায়ন নেমে চা খেতে গেলাম। চা শেষ করে আমি ওয়াশরুমের দিকে হাঁটতে লাগলাম। ধাবার পেছনে টিনের ছাউনি দেওয়া একটা ছোট্ট ঘর। দরজাটা অর্ধেক খোলা ছিল। ভেতরে ঢুকেই প্রথমে মনে হলো কেউ যেন অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছে। ঘরের মধ্যে কেউ ছিল না, কিন্তু একটা অদ্ভুত ভারী অনুভূতি বুকের ওপর চেপে বসল। হঠাৎ করেই কানের খুব কাছে
নিচু গলায় কেউ যেন বলল, ফিরে যাও। আমি সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকালাম। কেউ নেই। ভাবলাম হয়তো বাইরে কেউ কথা বলছে। আবার ভেতরে পা বাড়াতেই একই গলা, এবার আরও স্পষ্ট, যেদিকে যাচ্ছ সেদিকে যেও না। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। এতটাই পরিষ্কার শুনলাম যে মনে হচ্ছিল লোকটা ঠিক আমার কানের পাশেই দাঁড়িয়ে আছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি, দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। সায়ন হেসে বলল, কি রে, ভূত দেখলি নাকি? আমি ব্যাপারটা মজা করেই উড়িয়ে দিলাম। বললাম, মনে হয় ঘুম কম হয়েছে। কিন্তু বাসে উঠে বসার পরও আমার কানের ভেতর সেই কথাগুলো ঘুরছিল। কয়েক ঘন্টা পর আমরা পাহাড়ি রাস্তায় ঢুকে পড়লাম। জানলার বাইরে শুধু পাইন গাছ আর গভীর খাদ। দুপুরের দিকে গ্রামে পৌঁছালাম। জায়গাটা সত্যিই সুন্দর, কিন্তু অদ্ভুতভাবে পুরো গ্রামটা খুব চুপচাপ। মানুষজন আছে, কিন্তু কেউ খুব বেশি কথা বলে না। যে হোমস্টেতে আমরা উঠেছিলাম সেটা পুরো কাঠের তৈরি। মালিক ছিলেন প্রায় 70 শতকের এক বৃদ্ধ। আমাদের ঘর দেখিয়ে শুধু বললেন, রাত হলে অকারণে বাইরে যাবেন না। কথাটা শুনে আমরা হাসলাম। ভাবলাম গ্রামের লোকজন এমন কথাই বলে। বিকেলের দিকে আমরা নদীর ধারে ঘুরতে বেরোলাম। তৃষা ছবি তুলতে খুব ভালোবাসে। ও বারবার একটু দূরে চলে যাচ্ছিল। হঠাৎ চিৎকার করে আমাদের ডাকলো। আমরা দৌড়ে গেলাম। ও কাঁপা কাঁপা গলায় বলল, এইমাত্র ওই গাছটার পাশে একটা মেয়ে দাঁড়িয়েছিল। আমি ক্যামেরা তুলতেই নেই হয়ে গেল। আমরা চারিদিকে খুঁজলাম, কেউ নেই। অর্ণব বলল, আরে আলো ছায়ার ভুল, ছাড়। তৃষাও শেষে আর কিছু বলল না। সন্ধ্যা নামতেই তাপমাত্রা হঠাৎ কমে গেল। আমরা হোমস্টেতে ফিরে আগুন জ্বালিয়ে বসেছিলাম। বৃদ্ধ মালিক আমাদের খাবার দিয়ে চলে যাওয়ার সময় বললেন, আজ রাতে যদি কারোর নাম ধরে বাইরে থেকে কেউ ডাকে, দরজাটা খুলবেন না। এবার আমরা একটু অবাক হলাম। আমি জিজ্ঞাসা করলাম, কেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যেটা বলছি সেটা শুনুন। তারপর আর একটা কথাও না বলে চলে গেলেন। রাত তখন প্রায় 11:30। বাইরে ঝোড়ো হাওয়া। কাঠের বাড়িটা মাঝে মাঝে কর্মর শব্দ করছিল। আমরা গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ আমার ঘুম ভাঙল কারোর ফিস ফিস করার শব্দে। চোখ খুলে দেখি অর্ণবা উঠে বসে আছে। ও আসতে বলল, তুইও শুনেছিস? আমি মাথা নাড়লাম। বাইরে থেকে খুব আস্তে আস্তে কেউ যেন বলছে, অর্ণব, দরজাটা খোল। এই অর্ণব। গলাটা অবিকল সায়নের, অথচ সায়ন তো পাশের বিছানাতেই ঘুমিয়ে থাকার কথা। আমরা দুজন একসঙ্গে ওর দিকে তাকালাম। বিছানা খালি। ঠিক সেই মুহূর্তে আবার দরজার ওপাশ থেকে একটা গলা ভেসে এলো, তোরা এত দেরি করছিস কেন? দরজা খোল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ ঘরের কোণের অন্ধকারে তখনও সায়ন কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল। আর দরজার ওপাশে যে গলাটা ভেসে এসেছিল সেটা নিঃসন্দেহে সায়নেরই। রাত তখন কত হবে জানি না, কিন্তু পাহাড়ি অঞ্চলের সেই অস্বাভাবিক নীরবতায় প্রতিটা সেকেন্ড যেন মিনিটের মতো লাগছিল। আমি আর অর্ণব একে অপরের দিকে তাকিয়ে রইলাম। কম্বলের নিচে শুয়ে থাকা সায়নের দিকে আবার টর্চের আলো ফেলতেই ও নড়ে উঠল। চোখ মেলে বিরক্ত গলায় বলল, কি হয়েছে? আলো মারছিস কেন? আমি কিছু বলার আগেই আবার দরজায় টক 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 3 বার শব্দ হলো। এবার আর কারো ডাক নয়, শুধু ধীরে ধীরে দরজায় নখ বোলানোর মতন একটা আওয়াজ। অর্ণব ফিসফিস করে বলল, দরজাটা খুলবো? আমি সঙ্গে সঙ্গে ওর হাত চেপে ধরলাম। বৃদ্ধ লোকটার কথা তখন আমার মাথায় ঘুরছে। রাতে যদি কারো নাম ধরে ডাকে তাহলে দরজাটা খুলবে না। সায়ন উঠে বসে পড়ল। বলল, কে এসেছে এত রাতে? কে? আমি তাকে চুপ করতে বললাম। কয়েক সেকেন্ড পর সব শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল। এতটাই নিস্তব্ধতা নেমে এলো যে নিজের হার্টবিটও শুনতে পাচ্ছিলাম। আমরা ভেবেছিলাম ব্যাপারটা শেষ, কিন্তু তখনই পাশের ঘর থেকে তৃষার একটা চিৎকার ভেসে এলো। আমরা 3 জন একসঙ্গে দৌড়ে বেরিয়ে গেলাম। রিমিও দরজা খুলে বেরিয়ে এসেছে। তৃষা কাঁপতে কাঁপতে বিছানার কোণে বসেছিল।
আমাদের দেখেই বলল, জানলার বাইরে একটা লোক দাঁড়িয়েছিল, দেখ দেখ দেখ। আমি পর্দা সরাতেই ও ধীরে ধীরে মাথাটা কাত করল। তারপর আর কাউকে দেখতে পেলাম না। অর্ণব জানলার কাছে গিয়ে বাইরে টর্চ মারল। সামনে উঠোনে তাজা শিশির পড়ছে, মানুষের কোনো পায়ের ছাপ নেই, অথচ জানলার নিচে ভেজা কাঠের উপর লম্বা 5টা আঁচড় স্পষ্ট দেখা যাচ্ছিল, যেন কোন ধারালো নখ দিয়ে টেনে দিয়েছে। আমরা কাউকে কিছু না বলে এক ঘরেই রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। ভোরের দিকে একটু ঘুম এসেছিল। সকালে বৃদ্ধ মালিক আমাদের মুখ দেখেই বুঝে গেছেন কিছু একটা হয়েছে। তিনি শুধু জিজ্ঞেস করলেন, রাতে কি কেউ ডেকেছিল? আমরা অবাক হয়ে গেলাম। অর্ণব সব খুলে বলল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব কিছুর উত্তর খুঁজতে যাবেন না। বিকেলের আগে যদি ঘুরতে বেরোন, সূর্য ডোবার আগে ফিরে আসবেন। আমরা আবারও ভেবেছিলাম হয়তো লোকটা গ্রামের পুরনো কুসংস্কার বিশ্বাস করেন। নাস্তা করে কাছের একটা পুরনো ভিউ পয়েন্টে গেলাম। রাস্তার দুই পাশে ঘন দেবদারু গাছ, মোবাইলে নেটওয়ার্কও নেই। হাঁটতে হাঁটতে প্রায় 1 ঘন্টা পর একটা ভাঙা পাথরের সিঁড়ি দেখতে পেলাম, যেটা জঙ্গলের ভেতর নেমে গেছে। তৃষা বলল, চল না, দেখি কোথায় যাই। রিমি রাজি হচ্ছিল না। আমারও অদ্ভুত অস্বস্তি হচ্ছিল, কিন্তু অর্ণব বলল, এত দূর এসে একটু এক্সপ্লোর না করলে ট্রিপের মজাই বাকি। আমরা সিঁড়ি ধরে নামতে শুরু করলাম। নিচে নেমে দেখি একটা পরিত্যক্ত পাথরের মন্দির। ছাদটা ভেঙে গেছে, চারপাশে শ্যাওলা। কিন্তু আশ্চর্যের বিষয়, মন্দিরের সামনে একটা তেলের প্রদীপ তখনও জ্বলছে। কে জ্বালিয়েছে বোঝার উপায় নেই। আমরা কেউ ভেতরে ঢোকেনি। ঠিক তখনই সায়ন বলল, তোরা কি ঘন্টার শব্দ শুনছিস? আমরা সবাই কান পাতলাম। না, কোনো শব্দ নেই, শুধু বাতাসে গাছের ডাল নড়ছে। সায়ন বলল, খুব জোরে বাজছে তো। ও একা একা মন্দিরের ভেতরের দিকে হাঁটতে লাগলো। আমরা ডাকলাম, কিন্তু ও যেন শুনতেই পাচ্ছে না। আমি দৌড়ে গিয়ে ওর কাঁধ ধরতেই ও এমনভাবে চমকে উঠল যেন গভীর ঘুম থেকে জেগেছে। ও বলল, একজন বুড়ো আমাকে ভেতরে ডাকছিল, তোরা দেখিসনি? আমরা সবাই একসঙ্গে বললাম, না তো। সেই মুহূর্তেই মন্দিরের ভেতর থেকে ঢং ঢং করে 3 বার ঘন্টা বাজল। এবার আমরা সবাই শুনলাম, কিন্তু ভেতরে কেউ ছিল না। অর্ণবার এক মুহূর্ত দাঁড়াতে রাজি হলো না। আমরা দ্রুত উপরে উঠে আসতে লাগলাম। পাহাড়ি পথ ধরে ফিরতে ফিরতে হঠাৎ বুঝলাম রিমি আমাদের সঙ্গে নেই। 5 জনের দলে এখন 4 জন। আমরা চিৎকার করে নাম ডাকতে লাগলাম, কোনো উত্তর নেই। প্রায় 10 মিনিট পরে অনেক দূর থেকে রিমি হাঁটতে হাঁটতে এলো, কিন্তু ওর মুখের ভাব অদ্ভুত, যেন কাউকে চিনতে পারছে না। কাছে আসতে আমি বললাম, কোথায় ছিলি তুই? ও কেমন যেন একটা হাসি দিল। সে হাসিটা আমি আজও ভুলতে পারিনি, কারণ সেটা রিমির স্বাভাবিক হাসি ছিল না। ঠোঁট হাসছিল, কিন্তু চোখ দুটো একেবারে নিস্তেজ। তারপর খুব শান্ত গলায় বলল, তোরা এত ভয় পাচ্ছিস কেন? আমরা তো এখন একা নই। কথাটা বলেই ও আমাদের পাশ কাটিয়ে সমানে হাঁটতে শুরু করলো। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম, কারণ রিমির গলার সঙ্গে আরেকটা খুব নিচু কর্কশ গলা একসঙ্গে মিশে কথা বলছিল, যেন একই শরীর থেকে 2 জন একসঙ্গে কথা বলছে। সেই মুহূর্তে আমার পকেটে থাকা মোবাইলটা নিজে থেকে কেঁপে উঠল। নেটওয়ার্ক না থাকলেও স্ক্রিন জ্বলে উঠছিল। অর্ণব বিরক্ত হয়ে বলল, তুই এত টেনশনে আছিস যে সব কিছুতে অন্য কিছু দেখছিস, ছাড় তো। আমি আর তর্ক করলাম না, কিন্তু বুকের ভেতরের অস্বস্তিটা তখন অনেকটাই বেড়ে গেছে। আমরা দ্রুত হোমস্টের দিকে ফিরতে শুরু করলাম। আকাশে তখনও বিকেলের আলো আছে, তবু জঙ্গলের ভেতরটা অস্বাভাবিক অন্ধকার লাগছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ বুঝলাম চারপাশের সব শব্দ বন্ধ হয়ে গেছে। পাহাড়ে সবসময় অন্তত পাখির ডাক বা বাতাসের শব্দ শোনা যায়। সেখানে এক মুহূর্তের জন্য মনে হলো পুরো জঙ্গল যেন নিঃশ্বাস আটকে আমাদের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই পেছন থেকে খুব স্পষ্ট পায়ের শব্দ শুনলাম। মনে হচ্ছিল কেউ আমাদের 5 জনের ঠিক পিছনে সমান গতিতে হাঁটছে। আমি একবার ঘুরে তাকালাম, কেউ নেই। আবার সামনে হাঁটতে শুরু করতেই সেই একই শব্দ। এবার সায়নে থেমে বলল, তোরা কি শুনছিস? আমরা সবাই একসঙ্গে থেমে গেলাম। সঙ্গে সঙ্গে শব্দটাও থেমে গেল।
আবার হাঁটতেই শুরু হলো, যেন আমাদের পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে আরেকজন হাঁটছে। অর্ণব সাহস করে হঠাৎ পেছন ফিরে দৌড়ে গেল। আমরা দাঁড়িয়ে রইলাম। ও প্রায় 50 মিটার গিয়ে চারপাশে টর্চ মারল, তারপর ফিরে এসে শুধু মাথাটা নাড়ল, কাউকে দেখেনি। কিন্তু ওর মুখ দেখে বুঝলাম কিছু একটা ঠিক নেই। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? অর্ণব কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমি কাউকে দেখিনি, কিন্তু মাটিতে 6 নম্বর পায়ের ছাপ ছিল। আমাদের 5 জনের সঙ্গে আরও একজন হাঁটছিল। আমরা সবাই নিচের ভেজা মাটির দিকে তাকালাম। সত্যি 5 জোড়া জুতোর ছাপের পাশাপাশি আর এক জোড়া ছাপ এগিয়ে গেছে। অদ্ভুত ব্যাপার হলো, সেই ছাপগুলো ছিল খালি পায়ের, আর মানুষের পায়ের তুলনায় অনেকটাই লম্বা। আমরা আর এক মুহূর্তও সেখানে দাঁড়াইনি, প্রায় দৌড়ে হোমস্টেতে পৌঁছালাম। বৃদ্ধ মালিক আমাদের দেখে কোনো প্রশ্ন করলেন না, শুধু দরজার পাশে রাখা ধূপে আগুন দিলেন আর নিচু গলায় কিছু মন্ত্র পড়তে লাগলেন। তারপর বললেন, আজ রাতে কেউ একা কোথাও যাবেন না। সন্ধ্যের পর আমরা সবাই একই ঘরে বসেছিলাম। কেউ গল্প করছিল না, সবাই চুপচাপ। হঠাৎ তৃষা বলল, তোরা কি একটা গন্ধ পাচ্ছিস? গন্ধটা কেমন যেন পোড়া কাঠ আর ভেজা মাটির মিশ্রণ। ধীরে ধীরে পুরো ঘর ভরে গেল সেই গন্ধে। তারপর ওপরের কাঠ থেকে টুপটুপ করে জল পড়ার শব্দ শুরু হলো, অথচ ছাদ একেবারে শুকনো। সায়ন টর্চ মেরে দেখল, মেঝেতে যেখানে ফোঁটা পড়ছে সেখানে জল নয়, কালচে রঙের আঠালো কিছু জমছে। রিমি এগিয়ে গিয়ে হাত দিতেই যাচ্ছিল, আমি টেনে সরিয়ে নিলাম। ঠিক সেই সময় ওপরে কেউ যেন খুব ধীরে ধীরে হেঁটে গেল। শব্দটা এত পরিষ্কার ছিল যে মনে হচ্ছিল আমাদের মাথার ঠিক ওপরেই কেউ পায়চারি করছে। অথচ বৃদ্ধ মালিক আগেই বলেছিল বাড়ির ওপরের তলাটা বহু বছর ধরে বন্ধ। অর্ণবার আমি টর্চ নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। কাঠের দরজাটা বাইরে থেকে মোটা লোহার শিকল দিয়ে বাঁধা। ধুলোর উপর কোনো মানুষের পায়ের ছাপ নেই, কিন্তু ভেতর থেকে তখনও ধীরে ধীরে হাঁটার শব্দ আসছে। আমরা দুজনেই কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর হঠাৎ শব্দটা বন্ধ হয়ে গেল। তারপরেই দরজার অন্য পাশ থেকে খুব আস্তে 3বার টোকা পড়ল। আমার হাতের টর্চ কাঁপতে শুরু করলো। অর্ণব ফিসফিস করে বলল, নিচে চল। আমরা সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছি, এমন সময় পেছন থেকে একদম স্পষ্ট একটা গলা শুনলাম, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? গলাটা ছিল আমার নিজের। আমি জমে গেলাম। অর্ণব থেমে আমার দিকে তাকালো। ওর চোখে তখন এমন ভয় যে আমি আগে কখনো দেখিনি, কারণ ও একই গলায় শুনেছে। আমরা একসঙ্গে দৌড়ে নিচে নেমে এলাম। নিচে এসে দেখি সায়ন আর তৃষা আতঙ্কে দরজার দিকে তাকিয়ে আছে। রিমি নেই। ঘরের ভেতর রান্নাঘর, বারান্দা সবখানে খুঁজে ওকে পাওয়া গেল না। প্রধান দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, জানলাগুলো আটকানো। তবু একজন মানুষ যেন হাওয়ায় মিলিয়ে গেছে। বৃদ্ধ মালিক খবর পেয়ে দৌড়ে এলেন। তিনি সঙ্গে সঙ্গে একটা পুরনো পিতলের ঘণ্টা বাজাতে শুরু করলেন এবং বললেন, কেউ বাইরে যাবেন না। বৃদ্ধ মালিক আমাদের সবাইকে ঘরের মাঝখানে বসতে বললেন। তারপর রান্নাঘর থেকে একটা ছোট পিতলের থালা, কিছু লবণ আর সরিষা নিয়ে এসে দরজার সামনে ছড়িয়ে দিলেন। আমরা কেউ কোনো প্রশ্ন করছিলাম না, শুধু বাইরে থেকে আসা ঠান্ডা হাওয়ার সঙ্গে যেন একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছিল, ভেজা কাঠ আর বহুদিনের বন্ধ থাকা ঘরের মতন। মিনিট 10 কেটে গেল। হঠাৎ বারান্দায় কারোর ধীরে ধীরে হাঁটার শব্দ শোনা গেল। 1 পা, তারপর আর 1 পা, যেন কেউ খুব ক্লান্ত শরীরে এগিয়ে আসছে। বৃদ্ধ হাত তুলে আমাদের চুপ থাকতে ইশারা করলেন। শব্দটা এসে দরজার ঠিক বাইরে থেমে গেল। তারপর খুব আস্তে দরজায় একবার টোকা পড়ল। কেউ কথা বলছে না। 2য় টোকা, 3য় টোকা, তারপর বাইরে থেকে রিমির গলা, দরজাটা খোলো। খুব ঠান্ডা লাগছে। তৃষা উঠে দাঁড়াতেই বৃদ্ধ ওর হাত শক্ত করে ধরে ফেললেন। তিনি নিচু গলায় বললেন, চোখটা বন্ধ করুন। কিন্তু মানুষের মন তো আর এত সহজে কথা শোনে না। আমি দরজার নিচের ফাঁক দিয়ে তাকালাম। বাইরে 2টো পা দেখা যাচ্ছিল। প্রথমে স্বাভাবিক মনে হলো, তারপর বুঝতে পারলাম পায়ের আঙুলগুলো উল্টো দিকে ঘোরানো। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ঠিক তখনই দরজার ওপাশ থেকে আবার রিমির গলা ভেসে এলো, কিন্তু এবার সেই গলার সঙ্গে আরও কয়েকটা গলা একসঙ্গে মিশে গেল।
মনে হচ্ছিল অন্তত 4-5 জন একসঙ্গে কথা বলছে। দরজাটা খোলো। বৃদ্ধ পিতলের ঘণ্টাটা জোরে বাজাতেই সব শব্দ এক মুহূর্তে থেমে গেল। বাইরে আবার নিস্তব্ধতা। আমরা প্রায় আধ ঘন্টা অপেক্ষা করলাম। তারপর সাহস করে দরজা খুললাম। বাইরে কেউ নেই, কিন্তু লবণের উপর স্পষ্ট পায়ের ছাপ। সেই ছাপ দরজা পর্যন্ত এসে ঠেকেছে, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। বৃদ্ধ আর এক মুহূর্ত দেরি করলেন না। বললেন, আজ রাতে আর এখানে থাকা যাবে না, ভোর হওয়ার আগেই ছেড়ে দিতে হবে। আমরা তাড়াতাড়ি ব্যাগ গুটিয়ে নিলাম। রিমিকে দেখলাম। রিমি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কুয়াশার মধ্যে সত্যিই একটা মানুষের অবয়ব। আমি রিমিকে ডাকতে যাচ্ছিলাম, তখনই বৃদ্ধ আমার মুখটা চেপে ধরলেন। বললেন, যতক্ষণ না মুখ দেখা যাচ্ছে ওকে ডাকবেন না। আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম। দূরত্ব কমতে লাগলো। অবয়বটা নড়ছে না। মাত্র 10 হাত বাকি। আর লণ্ঠনের আলো গিয়ে পড়তেই আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। ওটা সত্যি রিমি নয়, একটা শুকনো গাছের গুঁড়ি, যার উপর সাদা কাপড়ের মতন শ্যাওলা ঝুলেছিল। কিন্তু আমরা সবাই শপথ করে বলতে পারি, কিছুক্ষণ আগেও সেটা মানুষের মতোই দাঁড়িয়েছিল। এরপরে আমরা আর দেরি করিনি। সেখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসলাম। আর সব থেকে আশ্চর্যের বিষয় কী ছিল জানো? রিমি আগেই পালিয়ে গিয়েছিল সেখান থেকে। রিমিকে আমরা একটা অন্য জায়গা থেকে উদ্ধার করি। পরে রিমি আমাদের বলেছিল, পরে রিমির মুখে শুনতে পারি রিমিকে নাকি কিছু একটা ডাকছিল। রিমি তার পেছন পেছন গিয়েছিল। সেখান থেকে ও এখানে কিভাবে এলো জানে না। যখন ওর চোখ খোলে তখন ও অন্য হোমস্টেতে। রিমির কথা মতন ওকে কেউ বাঁচিয়েছিল। ওকে কেউ বাঁচানোর জন্যই ওখান থেকে ডেকে এনেছে। এরপরে আমরা আর দেরি করিনি। যত দ্রুত সম্ভব সেই জায়গা ছেড়ে নিজেদের শহরে চলে আসি। সে বৃদ্ধ লোকটাও আমাদের কাছে ক্ষমা চায় আর বলে, এখানে আর ভুল করেও এসো না। আর কি হয়েছিল সেটা জানার চেষ্টাও করো না। তোমরা ভালো থেকো। তবে হ্যাঁ, বাড়িতে গিয়ে কারো কাছ থেকে একটা তাবিজ নিয়ে নিও। আমরা সবাই বাড়িতে এসে তাই করি। এরপরে সত্যি বলতে আমাদের সঙ্গে আর কিছু হয়নি। তো অমিতদা, এই ছিল অর্ণবের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। তোমার কেমন লেগেছে জানিও, আর ভালো লাগলে পড়ে শুনিও। ভালো লেগেছে, প্রচণ্ড ভয়ঙ্কর ঘটনা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড, একটা লং এপিসোড। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আজকে আর শাউট আউট পর্বটা রাখছি না। ততক্ষণ আজকের মতন এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, তোমরা যেভাবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাপোর্ট করে যাচ্ছ, এভাবেই সাপোর্ট করে যাও। আজকে আর শাউট আউট পর্বটা রাখছি না, তার কারণ অনেকটা লেন্দি হয়ে গেছে এপিসোডটা। পরের দিন অবশ্যই শাউট আউট পর্ব থাকবে। তবে আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।